এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন আজ জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের অর্থ বিল এবং আগামীকাল পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বর্ণনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে অর্থনৈতিক সংকট আছে, তবে এই অর্থ বছরের বাজেট প্রস্তাবে জনগণের সামনে আশার আলো তুলে ধরা হয়েছে। এই বাজেট কতটুকু জীবন বান্ধব হচ্ছে সেটি নিয়ে আলোচনা থাকবে আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। তাছাড়া আলোচনা করব রাজনীতির নানা সমীকরণ, সব মিলে আলোচনা থাকবে এবং আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি জীবন বান্ধব বাজেট। আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। যে জীবন বান্ধব বাজেটের কথা বলেছেন প্রধানমন্ত্রী, এবং এই বাজেট নিয়ে আজকে যে অর্থ বিল পাশ হলো সবকিছু মিলিয়ে কেমন হয়েছে আজকের দিনের অধিবেশনে, বাজেট যে অধিবেশনে আজকে যে কর্মদিবস ছিল সেটি নিয়ে আমাদের সহকর্মী আমিনুল ইসলামের একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রথমেই সেই প্রতিবেদনটি দেখে নেব। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, দেশে সংকট রয়েছে, তা অস্বীকারের সুযোগ নেই, তবে অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করানোর প্রত্যাশার কথা জানান তিনি। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তারেক রহমান বলেন, এই বাজেটে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা সচল ও বেগবান করা। বাস্তব প্রয়োজনীয়তায় বাজেট বড় দিতে হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, অতীতে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর কবল থেকে বের করে সকল নাগরিকের জন্য অংশগ্রহণমূলক করতে চায় সরকার। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংকটকে আমরা অজুহাত বানাতে চাই না। যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন সামনে চলতে হবে। পুঁজিবাজারের রুগ্নদশার প্রসঙ্গ আনেন তারেক রহমান। ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের আশাও রাখেন প্রধানমন্ত্রী। দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি, তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। জনাব সারওয়ার তুষার, আপনার কাছে শুরুতে আসতে চাই, এই যে জীবন বান্ধব বাজেটের কথা বলছেন প্রধানমন্ত্রী, জীবন বান্ধব বাজেট, এই বাজেটকে আজকে অর্থ বিল পাশ হয়েছে, আপনি কি মনে করেন এটি কি আসলে জীবন বান্ধব বাজেট, বা জীবন বান্ধব বাজেট বলতে আমরা কি বুঝি? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো আমরা বাজেটটা জাস্ট প্রস্তাব করা হলো, পুরো বাজেটটাই অনুমানের উপর দাঁড়িয়ে আছে। যেমন এটার যে 9,38,000 কোটি টাকার পুরো বাজেট, তার মধ্যে আবার যেটুকু রেভিনিউ আসবে ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। দুটো ফিগারই কিন্তু মানে কল্পনা করতে হয়েছে, ধরে নিতে হয়েছে। আপনার কাছে 9,38,000 কোটি টাকাও নাই, আপনার কাছে ইভেন 6,95,000 কোটি টাকা, বাংলাদেশে এত টাকা কখনো রেভিনিউতে কালেকশনও হয় নাই। এই যে অর্থ বছর আমরা এখনও আছি, সেখানে আপনার 3,30,000 কোটি টাকার মতো তোলা গেছে। অর্থাৎ যদি রাতারাতি কোনো একটা জাদুর বলে আপনার এনবিআর বিরাট একটা পরিবর্তন আসে সেখানে, তাহলে আপনাকে দ্বিগুণ এখন যে আমরা তুলতে পারি আমাদের কালেকশন, রেভিনিউ কালেকশন, তার দ্বিগুণ তুলতে হবে, 6,95,000 কোটি টাকা।
এবং সেটা তুলতে পারলেও আরও 3 লক্ষ কোটি টাকা কিন্তু ঘাটতি থাকবে বা 2.5 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি থাকবে। ফলে অনেকেই বলছেন যে এটা জীবন বান্ধব, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সেরকম হলে তো ভালো, কিন্তু সার্বিক দিক থেকে আমাদের কাছে মনে হয় যে এটা জীবনকে আরও ক্লিষ্টও করতে পারে, মানে আরও বেশি নাভিশ্বাস তৈরি হতে পারে। বিশেষত বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের উপর এই বাজেটটা সবচেয়ে বেশি নেগেটিভ ইফেক্ট পড়বে। 61টি পণ্যে কর প্রত্যাহার করা হয়েছে, হ্যাঁ। সেখানে কি সাধারণ মানুষের কিছুটা স্বস্তি আসবে কিনা? আপনার জ্বালানির দাম যখন বেশি, বিদ্যুতের দাম যখন বেশি এবং এটা বেড়ে যাচ্ছে এবং বলা হয়েছে আরও বাড়বে, তখন কিন্তু এইটা সুবিধা তেমন একটা পাবে না। কারণ জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়া মানে প্রায় সমস্ত কিছুর দামই বাড়তে থাকবে এবং তখন এটার বেশি ঘানি টানতে হবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে। এটার পাশাপাশি আপনার যাদের করমুক্ত আয় সীমাও কিন্তু বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা আমরা হিসাব করে দেখলাম নতুন যে ইনকাম ট্যাক্সিংয়ের যে স্কিমটা, সেখানে কারো যদি মাসে 74,000 টাকা স্যালারি হয় তাহলে তার আয়কর বাড়বে 49%। যার 98,000 টাকা মাসে ইনকাম, তার আয়কর বাড়বে 57%। যার 1.5 লক্ষ টাকা বা তার বেশি ইনকাম, তার বাড়বে 30%। এবং যার 2.5 লক্ষ টাকার বেশি, তার বাড়বে 10%। মানে যার আয় কম তাকে আয়কর দিতে হবে বেশি, আর যার আয় বেশি তাকে আয়কর দিতে হবে কম। মানে শেষ পর্যন্ত কি জিনিসটা এরকমই দাঁড়াবে। এটা বিভিন্ন অর্থনীতিবিদরা এগুলো হিসাব করে দেখিয়েছেন। এবং সত্যিকার অর্থে এই বাজেটে নিম্ন মধ্যবিত্ত কিংবা একেবারেই যারা গরিব তাদের জন্য খুব বেশি কিছু নাই। অনেকগুলো সোশ্যাল সেফটি নেট আছে, কিন্তু এগুলোর আপনি দেখবেন যে উল্টো ইফেক্ট পড়বে, যেটা আমরা আমাদের বক্তব্যে বলার চেষ্টা করেছি। উল্টো ইফেক্টটা কি, যে আপনি তাদের কাছে একটা সেকশনের মানুষের কাছে টাকা পয়সা যাবে, কিন্তু সবাই তো সেটা পাবে না। আবার এখানে কিছু দুর্নীতিও হবে, অনেক অনিয়ম হবে, কিন্তু সেগুলো যদি আমি বাদও দিই, যাদের কাছে যাচ্ছে তাদের কাছে কিছু টাকা আসার কারণে তারা এই টাকাগুলো বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনার ব্যবহার করবে, কিন্তু যারা পাবে না তারা কিন্তু একটা ইমব্যালেন্সের মধ্যে পড়বে এবং এটার একটা ইম্প্যাক্ট উচ্চ মূল্যস্ফীতি সহ অনেক কিছু। এবং সবচেয়ে বড় যেটা বলতে হবে সেটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি এই মুহূর্তে সর্বোচ্চ। এর মধ্যে যেগুলো খাদ্যপণ্য সেগুলোর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, ঠিক আছে। ফলে এই বাজেট এবং আপনি যদি আমি ধরে নিলাম 6,95,000 কোটি টাকাও তুলতে পারে সরকার বা এনবিআর, তাহলেও যে 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকবে, সেখানে আপনাকে লোন করতে হবে দেশি এবং বিদেশি সোর্স মিলিয়ে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো। আবার 6,95,000 কোটি টাকা যদি আপনি না পারেন, তো আপনি সেই ঘাটতি মেটাবেন কিভাবে? আবার তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে, এটাও একটা ইমব্যালেন্স তৈরি করবে বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো। আমাদের তো বেসরকারি কর্মকর্তা কর্মচারী বেশি, এখানেও একটা ইমব্যালেন্স তৈরি হবে। সবচেয়ে বড় যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে যেটা উনি বলেছেন, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, এই তিনটা হচ্ছে প্রধান প্রায়োরিটি। কিন্তু এই তিনটা কিভাবে আপনি বিনিয়োগ বাড়াবেন? যেমন ধরেন, সরকার অলরেডি বলছে যে দেশের যে প্রাইভেট ব্যাংক, সেখান থেকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হবে আপনার 1,12,000 কোটি টাকা, এটা বলে শুরু করেছে। যখন এনবিআর টার্গেট পূরণ করতে পারবে না, এটা বাড়তে পারে। এটার কিন্তু একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আছে প্রাইভেট সেক্টরের জন্য। কারণ ব্যাংকগুলো যখন এটা জানবে, আগে থেকেই সরকারের ঘোষণা আছে যে বেসরকারি ব্যাংক থেকে সরকার ঋণ নেবে, তখন কিন্তু তারা যে অনিশ্চিত জায়গাগুলোতে এক্সপ্লোর করার বিষয়, সেগুলো তারা এক্সপ্লোর করবে না এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কমবে। কারণ ব্যাংকগুলো তো বিনিয়োগ করে, সেই বিনিয়োগ কমলে আপনি কিভাবে কর্মসংস্থান তৈরি করবেন? এই যে 1 কোটি চাকরি তৈরি করার পরিকল্পনা আছে সরকারের, তাই না? 1 কোটি তারা বলেছে কিন্তু নির্বাচনী ইশতেহারে যে 1 কোটি কর্মসংস্থান তৈরি হবে 1.5 বছরের মধ্যে। 4 মাস অলরেডি গেছে। আপনি বলেন যে আমরা কোনোভাবে কি কোনো আলামত দেখে মনে হচ্ছে যে অন্তত যেটা আমাদের টার্গেট, এসএমই খাতেও কিন্তু একটি বিনিয়োগ করা তার হচ্ছে, চেয়ে হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, মানে কর্মসংস্থান বাড়াতে হবে, কিন্তু কর্মসংস্থান বাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ বিনিয়োগেও যেমন ধরেন দুটো সফর করে আসলো মালয়েশিয়া এবং চীন, এখান থেকেও কিন্তু বিনিয়োগের খুব বেশি প্রতিশ্রুতি সরকার পায় নাই। বিনিয়োগ দুইটা দেশেরই ব্যবসায়ীদের কাছে আমরা মানে ওই যেটাকে বলে যে প্রেজেন্টেশন হাজির করা হয়েছে আমাদের বিডার পক্ষ থেকে, কিন্তু তাদের তরফ থেকে তারা করবে এরকম কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কিন্তু তারা দেয় নাই। ফলে যদি এফডিআই না আসে, আবার দেশের খাতেও ব্যাংকগুলোর যদি বেসরকারি খাতের ব্যাংকগুলোর বিনিয়োগ করার সক্ষমতা কমে যায়, তাহলে কর্মসংস্থান তৈরির যে ইচ্ছা সরকারের আছে সেটা কিন্তু একটা ধাক্কা খাবে। তখন কর্মসংস্থান না হলে আপনার এটারও একটা চাপ সার্বিক অর্থনীতির মধ্যে পড়বে। জি, আমি মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে আসতে চাই। আপনি কতটুকু জীবন বান্ধব মনে করছেন এই বাজেটকে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বিএনপি সরকার দীর্ঘ 20 বছর পরে জনগণের ভোটে ক্ষমতায় বসেছে বা দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি সরকারের একটি পরিকল্পনা আছে,
এবং সেই পরিকল্পনা যেহেতু আসলে 20টা বছর বাংলাদেশকে এক ধরনের পিছনের দিকে নিয়ে যাওয়া হয়, সুতরাং এই ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষা, চিকিৎসা সহ কর্মসংস্থান এই খাতগুলোতে আপনার অবশ্যই বাজেটের পরিধি বাড়াতে হবে। দেখেন, সরকারকে এখনো পর্যন্ত বিদ্যুতের জন্য সরকারকে আপনার অনুদান দিতে হচ্ছে এবং এরকম বিভিন্ন সেক্টর রয়েছে যে সেক্টরগুলোতে সবসময় আপনার সরকারকে এই অনুদান দিতে হয়, এটা বাজেট থেকেই সরকার দিয়ে থাকে। এখন আমাদের তুষার ভাই যে কথা বললেন যে এটা আসলে অনুমান নির্ভর বাজেট, দেখেন বাজেট সবসময় একটা অ্যাজাম্পশন করেই করা হয় যে আমি কি পরিমাণ আসলে আগামী একটা বছর এই রাষ্ট্রকে চালাতে কি পরিমাণ আমার আসলে টাকা পয়সা প্রয়োজন, এটা সবসময় সব সরকারই করে থাকে। এমন না যে বিএনপি সরকার এই প্রথম একটা অনুমান বা অ্যাজাম্পশন নির্ভর একটা বাজেট দিয়েছে, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকারই আসলে এরকম করে থাকে। দেখেন, এই বাজেটে আপনার প্রায় 61টি নিত্য পণ্যের উপরে কর কমানো হয়েছে। তো বাজেট দেওয়ার পরে সাধারণত দেখা যায় যে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়। আমি নিজেও বাজারে এই বিষয়টি দেখার জন্য গিয়েছিলাম। আমি দেখলাম যে সবজির দাম বা অন্য অন্য নিত্যপণ্যের দাম, মাছের দাম, এই দামগুলো আগের তুলনায় কমেছে। কারণ সরকার এই জিনিসটি মাথায় রেখে বাজেট করেছে যাতে করে আসলে নিত্যপণ্যের দাম বা গরিব মানুষের উপরে এক ধরনের বোঝা সৃষ্টি না হয়। অর্থাৎ তুষার ভাই যে কথা বললেন যে এই বাজেটের ফলে আসলে উচ্চ মূল্যস্ফীতি হবে, তো আমি আসলে সেটা লক্ষ্য করছি না। বরং দেখেন, এই যে দেশীয় শিল্পের উপরে সরকার গুরুত্ব দিয়েছে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিদেশ থেকে আপনার পণ্য আমদানির ক্ষেত্রে এক ধরনের নিরুৎসাহিত করেছে, এটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো কয়েকটা দিক মাত্র বললাম। দেখেন, এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে এই বাজেটটা হলো প্রকৃতপক্ষে গরিব বান্ধব বাজেট। গরিব মানুষের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি হবে না। তবে এই বাজেটটা হয়তো যারা অতীতে আপনার ভ্যাট বা ট্যাক্স দিতে চায় না, তাদের জন্য কিছুটা মুশকিল হতে পারে যে অনেককে আসলে ট্যাক্স বা ভ্যাটের আওতায় আসলে নিয়ে আসা। এই জায়গাগুলো আসলে আছে। এবং আমাদের দেশে দেখেন অনেক মানুষ যারা আসলে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভ্যাট এবং ট্যাক্স দেওয়ার সক্ষমতা থাকলেও অনেক সময় দেয় না। এখন সরকার এই ফাঁকফোকরগুলো কিভাবে আসলে বন্ধ করা যায় সেই উদ্যোগ নিয়েছে। আচ্ছা, 4 মাসে তিনি বললেন যে এখনো পর্যন্ত কর্মসংস্থার উদ্যোগ নেওয়া হয়নি। দেখেন, সরকার ইতিমধ্যে পরিকল্পনা করেছে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়। সপ্তাহ 2 আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমারও একটি বৈঠক হয়েছিল এবং সেখানে আমি বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে কর্মসংস্থানের উপরে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এখন একটা সরকার দায়িত্ব গ্রহণের পরে তার তো পলিসি তৈরি করার জন্য সময় লাগে, আর বাজেটের আগে আসলে ওই অর্থে কিছু করা যায় না। বাজেটের পরে একটা সরকার আসলে তার কার্যক্রম শুরু করতে পারে। তুষার ভাই আরও বললেন যে মালয়েশিয়া এবং চীন থেকে তো আসলে সরকার বিনিয়োগের কোনো প্রতিশ্রুতি পায়নি। দেখেন, এই তথ্য আসলে সঠিক নয়। আমরা দেখেছি আমাদের 11 দলীয় জোটের অনেক নেতা তারা বলছে যে কই আমরা তো দেখি নাই যে কোনো আপনার থলে ভরে কিছু এনেছে, টাকা এনেছে, পয়সা এনেছে। মানে একটা দেশের সরকার প্রধানের সাথে আরেকটা দেশের সরকার প্রধান কি আসলে এই থলে নিয়ে যায় টাকা আনার জন্য? মানে আমাদের যারা অপোজিশনে রয়েছে তারা এমন এমন অবাস্তব কথা বলছে, এটা আসলে খুবই অগ্রহণযোগ্য। আমি যদি একটু যুক্ত করি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে অবাস্তব ও প্রতারণার দলিল বলে তিনি মন্তব্য করেছেন। আপনি কি তাই মনে করেন? কেন না, আমি আসলে তাই কেন মনে করব? আমি তো ইতিমধ্যে বললাম যে আসলে এই বাজেট অবশ্যই জনবান্ধব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে জীবন বান্ধব বাজেট, যেখানে নিত্য পণ্যের দাম কমানো হচ্ছে, যেখানে আসলে গরিবদের জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। আর ওই যে তুষার ভাই বললেন না যে ফ্যামিলি কার্ড, এটার কারণে নাকি আরেকটা গোষ্ঠী যারা পাবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, কাদেরকে দেওয়া হচ্ছে? যাদের সক্ষমতা কম। আর পাচ্ছে না কারা? যাদের সক্ষমতা বেশি। অর্থাৎ যে ইকুইটির কথা আমরা বলি, এই বাজেটে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কৃষি কার্ডের মাধ্যমে সেই ইকুইটি নিশ্চিত করা হবে। এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা তো তাদের জায়গা থেকে সমালোচনা করবেই। মানে আমরা দেখি নাই যে বাজেট সবেমাত্র ঘোষণা দেওয়া শেষ হয়েছে,
আর ওই সময় বলা যায় তার আগে থেকেই ওই বায়তুল মোকাররম থেকে মিছিল শুরু হয়েছে। দেখেন এই বাজেটে মানে আমাদের অপোজিশনের দুঃখ কোথায় আমি জানি না, তবে আমি দেখলাম যে কয়েকজন এমপি ধন্যবাদও জানিয়েছে, যেমন সিগারেটের দাম বাড়ানো হয়েছে, মদের দাম বাড়ানো হয়েছে, তাই না? অনেক কিছু তো ঐকমত্য ছিল। হ্যাঁ, নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এখন দেশের যে ভঙ্গুর অর্থনীতি এবং বিশেষ করে কর্মসংস্থান বাড়াতে হবে, তাহলে কি সেক্ষেত্রে এই কর্মসংস্থানের উপরে সৃষ্টি করার জন্য সেখানে কি বাজেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে না? আপনি একদিকে বলছেন যে আপনার চিকিৎসা খাতে আপনি বাজেট বাড়ান, আবার বলছেন বাজেটের পরিধি কেন বড় হলো। আপনি বলছেন যে আপনার শিক্ষায় বাজেট বাড়ান, আবার বলছেন যে কেন বড় হলো। মানে সরকার কোন দিকে যাবে? আচ্ছা সারোয়ার তুষার, সরকার আসলে কোন দিকে যাবে? এবং আমি যদি বলতে চাই, এই যে জীবন বান্ধব বলা হচ্ছে এবং প্রধানমন্ত্রী আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, বিশেষ করে তিনি জীবন বান্ধব বুঝাতে আসলে কি বুঝিয়েছেন, যে কালো টাকা সাদা করার যে জায়গাটি ছিল মৌজা এবং বিভিন্ন জায়গায় যে পার্থক্য নিরসনের যে বিধানটি ছিল সেখানে সেটি প্রত্যাহারের প্রস্তাব করেছেন এবং অর্থ বিলে সেটি প্রত্যাহারও হয়েছে। আয়কর যে সীমাটা সেটি বাড়ানো হয়েছে। সব কিছু মিলে তো পজিটিভই দেখা যাচ্ছে, তারপরেও আসলে সমালোচনার জায়গাটা আসলে কোথায়? পজিটিভ, প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন অনেক পজিটিভ কথাই বলেন, কিন্তু শুধু ওই যে কথাই বলেন না যে ফাঁকা বুলিতে তো কাজ হবে না। আপনি কেন বললাম যে এই বাজেটের কথা, যে আপনি বড় না 9 লক্ষ কোটি না, আপনি 20 লক্ষ কোটি টাকা বাজেট করেন, কিন্তু সেটা সক্ষমতা থাকতে হবে, এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা দেখা যাবে। এই যে ধরেন অর্থনীতিবিদরা এই দাবিটা করেছেন, সরকারের এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত যে প্রত্যেক প্রান্তিকে মানে 3 মাস অন্তর অন্তর, এই যে বাজেটটা কালকে পাশ হয়ে যাবে এরপর থেকে 3 মাস অন্তর অন্তর কতটুকু আপনি বাজেটটা এক্সিকিউট করতে পারেন। কারণ আলটিমেটলি আপনি তো শুধু ভবনের নকশা বানিয়ে দিলেই ভবনটাতে আপনি বাস করতে পারবেন না, ভবনটা বানাতে হবে। তাহলে 3 মাস পরেই প্রথম সরকারের বলা উচিত যে আমরা এই ফার্স্ট কোয়ার্টারে এইটুকু করতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আসলে এটা বাস্তবায়ন করা যাবে। এই বাজেটের প্রধান সমস্যা হচ্ছে এখানে, মানে বাস্তবায়ন নিয়ে সমস্যা। মানে আমি কতগুলো ডিজিট, যেমন ধরেন 6,95,000 কোটি টাকা তো রেভিনিউ কালেকশন হবে, তো পরিচালন ব্যয় কত এই বাজেটে? পরিচালন ব্যয় মানে বাজেটটা আপনি দুইটা খাতে ব্যয় করবেন, একটা পরিচালন আর একটা উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয় হলো 6,38,000 কোটি টাকা, তাহলে আপনার বাজেটের 2/3 কিংবা 60% প্লাস হচ্ছে শুধু পরিচালন ব্যয়, যেটা রাষ্ট্রের খরচ হবে। মানে যে কোনো বাজেটের আপনি জীবন বান্ধব বলছেন না, তো জীবন বান্ধব মানে কি? জীবন বান্ধব মানে হচ্ছে এটা সুবিধা পাবে নাগরিকরা। বাজেটের প্রধান প্রায়োরিটি থাকে বা প্রধান টার্গেট গ্রুপ থাকে নাগরিকরা, যে আমি এইভাবে নাগরিকদেরকে সুবিধা দেবো এই বাজেটের মধ্যে। কিন্তু যদি বাজেটের 2/3 শুধু পরিচালন ব্যয় থাকে, মানে রাষ্ট্রের মেইনটেনেন্স আপনার এই খরচ হয়, আমলাদের বেতন বাড়াতে এই খরচ হয়, গাড়ি তেল এইসবের পেছনে খরচ হয়, তাহলে আপনি উন্নয়ন করবেন কিসে? বাকি থাকবে 3 লাখ কোটি টাকার মতো। সেই 3 লক্ষ কোটি টাকার মধ্যে আবার থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা, যেটা সবসময় অনির্দিষ্ট। আবার গুঞ্জন শোনা যাচ্ছে এই যে আপনি মানে সরকারি কর্মকর্তাদের তো 2 ধাপে বেতন বাড়াচ্ছেন, তখন যখন এটা আপনি মানে কুলিয়ে উঠতে পারবেন না, তখন এই যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দ থেকে কিছু টাকা ওখানে যাবে। তবু যদি নাও যায়, এই যে 1,70,000 কোটি টাকা থোক বরাদ্দ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে, উন্নয়ন ব্যয়ের মধ্যে 1,70,000 কোটি, 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা যদি থোক বরাদ্দ হয়, থোক বরাদ্দ সবসময় অনির্দিষ্ট। কীভাবে খরচ করবেন, কীভাবে জবাবদিহি নিশ্চিত হবে, কে আসলে জবাবদিহিটা আদায় করবে, সরকার আদৌ জবাবদিহি দেবে কিনা, এটার কিন্তু কোনো এখানে রোড ম্যাপ দেখা যাচ্ছে না। শুধু তো আমরা অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী ভালো ভালো কথায় মানে জবাবদিহির আস্থা কথা পাবো না, যখন তাই না? প্রশ্ন আসে তখন কিন্তু বিগত যদি আমরা যে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, সেখানে মানুষের প্রত্যাশাটা তো অন্যরকম ছিল। সেখানে মানুষ বলেছে যে এটা আমাদের সরকার। একটি বিপ্লবের পর বা একটি 5ই আগস্টের পর যে সরকার আসলো, সেখানে অনেক ধরনের প্রত্যাশা ছিল। আমি যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কার্যক্রমে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। আমি যখন বাজেটের কথা বলি, তখন আপনি বলেছেন যে দুর্নীতির কথাটাও সেখানে। এই সরকারের আসলে একটি কথা হলো যে তদন্তটা হওয়া উচিত কিনা এবং এই দুর্নীতিটা কমানোর জন্য কি করা উচিত। দুর্নীতি দমন আপনি দুর্নীতি কমাবেন, একটা কমিশনকে আপনি 4 মাস মানে চেয়ারম্যান এবং পদ পদবি ছাড়া রেখে দিয়েছেন, তাহলে এটা পলিটিক্যাল বক্তব্য দিয়ে দমন্ত্রী কথা বলতে পছন্দ করেন। 18 মাসের তদন্ত হওয়া উচিত কিনা হোক, কোনো অসুবিধা নাই, তো কোনো সমস্যা নেই। কিন্তু দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ হচ্ছে বর্তমান সময়ের দুর্নীতিগুলো দেখা। আপনি বর্তমান সময়ে দুর্নীতি যাতে এই যে ধরেন এখনকার মামলাগুলো, সেগুলোর কি অবস্থা আপনি অফকোর্স দেখেন, কোনো সমস্যা নাই তো। যে এটা তো টিআইবি আপনাকে একটা ক্লু দিয়ে দিয়েছে, এই যে সরকারি অফিসগুলো, এটা তো আর ওই 18 মাসে শুরু হয়নি। পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এইখানে যে ঘুষ লেনদেন মানে জনগণ সেবা নিতে গিয়ে যে প্রবলেমে পড়ে, এটা বাংলাদেশে একেবারে প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে।
এটা ঠিক করার জন্য আপনার এই প্রতিষ্ঠানগুলোর একটা স্বচ্ছতা এবং জবাবদিহি দরকার ছিল। সেই প্রাতিষ্ঠানিক স্বাধীনতাগুলোকে আপনি নিশ্চিত করছেন, আপনি সব জায়গায় দলীয় নিয়োগ দিচ্ছেন। এই দুদকে আপনি চেয়ারম্যানকে অপসারণ করেছেন, মানে নতুন কোনো চেয়ারম্যান বসানোর আগেই। এটা এইটুকু বলে শেষ করি যে ওই যে টিআইবির ক্ষেত্রেও আপনি পলিটিক্যাল স্কোরিং করতে পারবেন না, মানে যেটা আপনার ভালো লাগছে ওইটা আপনি টিআইবি রেফারেন্স দিয়ে বলবেন দুর্নীতি দমন, মানে দুর্নীতিগুলো আমরা করি, তদন্ত করি। টিআইবি যখন এক সপ্তাহ আগে আপনার মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নিয়ে বলেছেন না যে খুন খারাপি কীভাবে বেড়ে গেছে, অপরাধ কীভাবে বেড়ে গেছে, তখন তারা বললো টিআইবি তো আসলে সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে চলে, তাদের কথা হয়তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। ফলে দুদকের আপনি আগের সরকারে 18 মাসের তদন্ত করেন। এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, এটা প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে আগে তদন্ত করা উচিত। আমি জনাব মোহাম্মদ রাশেদ খান আপনার কাছেও আসবো, একই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার কাছ থেকে নেব। তার আগে দুজন দর্শক আছেন ফোনে। যে দর্শক আপনাদের আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আমি ফরিদপুর থেকে মোহাম্মদ জয়নাল আবদিন বলছি। জি বলুন। আমার প্রশ্ন তুষার সাহেবের কাছে। তুষার সাহেব বললেন যে বাজেট দেওয়ার পরে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তুষার সাহেব বলো কোন জিনিসটির দাম বাড়ছে? আর তুষার সাহেবরা সবকিছুতে বিরোধিতা। প্রধানমন্ত্রী বিদেশ সফর করলেন, বললেন যে কিছুই নিয়ে আসতে পারেন নাই। ওনারা এত বিরোধিতা কেন ওনাদের বিরোধিতা করে? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে রাশেদ খান ভাইয়ের কাছে যে বাজেট, বর্তমান সরকার যে বাজেট দিয়েছেন, তো এই বাজেটটা হলো জনবান্ধব বাজেট। তাহলে ভাই 1 কেজি সয়াবিন কিনতে গেলে 220 টাকা লাগে। আমরা একবারে রিমোট প্রান্তের লোক, বিপি নূর হোসেন নূর ভাইয়ের এলাকার লোক, এবং 1 লিটার ডিজেল কিনতে লাগে 125 টাকা। 10 টাকা জমি চাষ করতে 1500 টাকা দিতে হয় টিলার মালিকদের। তাহলে আমরা এই যে গরিব শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকজন আছি তারা কোথায় যাব এবং জনবান্ধব বাজেট কিভাবে হয়? দেখেন, আমাদের দুজন দর্শক তারা দুই ধরনের প্রশ্ন করেছেন। তো তাদের প্রশ্নের মধ্যে আবার ভিন্নতা আছে। একজন তুষার ভাইকে জিজ্ঞেস করেছেন যে আপনি বলেন যে কোন জিনিসের দাম বেড়েছে। আরেকজন আবার তিনি দুইটা পণ্যের দাম বলেছেন যে দাম বেড়েছে। দেখেন, দাম মূলত আসলে কোনোটারই বাড়ে নাই। দাম আগে যেমন ছিল ওই রকমই আছে। এখন জ্বালানি সংকট, এই সংকটের কারণে দাম যেটি সমন্বয় করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশে না, বরং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সমন্বয় কমই করা হয়েছে। আমেরিকার মতন রাষ্ট্রে জ্বালানি তেলের দাম সেখানে প্রায় ডাবল হয়ে গেছে। বাংলাদেশে কি হয়েছে? হয়নি। সুতরাং আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বোঝানো যেমনিভাবে আমার দায়িত্ব, ঠিক একইভাবে তুষার ভাইয়েরও দায়িত্ব। এখন তুষার ভাই তিনি বলে দিলেন যে জিনিসের দাম বেড়েছে। আমি বাজারে গিয়েছি, তুষার ভাই যায়নি। তো যাই হোক, দর্শক যারা আছেন, একজন হয়তো বাজারে গিয়েছেন, একজন যাননি। তো একজন ঘরে বসেই মন্তব্য করে দেয়। ফেসবুকের দুনিয়া তো, মানে ফেসবুকে কেউ কেউ, যেমন দেখলাম যে একজন এমপি, আমাদের একজন এমপি, তিনি পেঁয়াজের দাম বললেন যে বেড়েছে, কিন্তু আমরা দেখলাম যে তিনি যে পরিমাণ বললেন আসলে বাড়ে নাই। তো আমাদের সেই এমপি সাহেব তিনি তো আসলে বাজারে যাননি, না গিয়ে কারোর কাছ থেকে শুনে তিনি সংসদে তিনি সেটি বলে দিয়েছেন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, দেখেন এই যে আজকে অর্থ বিল পাশ হয়েছে, তাই না, পাশ হয়েছে, সেক্ষেত্রে আমি গতকাল দেখেছিলাম যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর তিনি প্রস্তাব করেছিলেন যে ব্যক্তি শ্রেণীর যাতে করে বার্ষিক মানে কর হ্রাসটা করা হয়, যে পরিমাণ মানে এখন রাখা হয়েছিল সম্ভবত 3,75,000 টাকা, তো সেক্ষেত্রে এখন 4 লাখ টাকা করা হয়েছে। এই 4 লাখ টাকা পর্যন্ত আপনার কোনো কর দিতে হবে না। ব্যাংক হিসাব খুলতে আপনার 3 বাধ্যতামূলক করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় 10% কর সেখান থেকে 5% করা হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের উপরে দেখেন আপনার 15% থেকে 5% করা হয়েছে। দেশীয় শিল্পের উপরে কর এবং শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কালো টাকা
সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থান এই বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং পদ্মা ব্যারেজের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই যে সমন্বয়গুলো তিনি করেছেন শুধুমাত্র সরকারি দলের মতামতের ভিত্তিতে না, এর অনেক ক্ষেত্রে আমাদের অপোজিশনে যে সকল বন্ধুরা আছে তাদের মতামতটা নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার শুধুমাত্র যে নিজের মতন করে একগুঁয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিষয়টা এরকম না। আমাদের যারা অপোজিশনের বন্ধুরা রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যারা বিরোধী দলের এমপি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর আপনার অর্থাৎ এই বাজেট থেকে বা তহবিল থেকে আপনার 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা অতীতে করা হয়নি। আজকে মাননীয় স্পিকার কি বলেছেন যে আমি চারবার আমি বিরোধী দলের সময় এমপি ছিলাম, একটি বারের জন্য 1 টাকা বরাদ্দ পাইনি। সেখানে সরকারি দলের এমপিদের পাশাপাশি বিরোধী দলের এমপিরা এইভাবে বরাদ্দ পাচ্ছে। তো এটি আসলে আপনি ইতিবাচক কখনো হিসেবেই দেখছেন। অবশ্যই এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে হবে। এখন আমাদের তুষার ভাই যদি এটিকে আসলে ইতিবাচক হিসেবে না দেখেন তাহলে সরকার তার কলিজা কেটে দিলেও আসলে সরকারের কর্মযোগ্য আসলে কখনোই ভালো হবে না। দেখেন জামাত ইসলাম, হ্যাঁ তাদের কেউ কেউ আমি যেটি দেখলাম যে গতকাল যে সময় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জামাতের সমালোচনা শুরু করলেন, কারণ জামাতের একজন এমপি শাহজাহান চৌধুরী আগে তার সমালোচনা শুরু করেছিল, তাকে নানানভাবে কটাক্ষ করেছিল। তো দেখেন আজকে দেখলাম ওই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে আজকে জামাতের আমির খুব ইতিবাচক বক্তব্য দিয়েছে। আমরা বলছি না যে আপনি সবসময় ইতিবাচক বক্তব্য দেন, আপনি সরকারের গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনি সরকারের গঠনমূলক সমালোচনা না করে একটি সরকার মাত্র 4 মাস বয়সী সরকার, সেই সরকারের কাছ থেকে আপনি এমন এমন প্রত্যাশা করছেন যেটা অবাস্তব এবং এমন এমন হুমকি দিচ্ছেন যেটা অনাকাঙ্ক্ষিত। আপনি কেউ বলছে যে 3 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব, কেউ বলছে 16 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব। মানে বিএনপি সরকারের পতন ঘটিয়ে আপনারা কি দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাতে পারবেন? আর যদি জনগণ বিশ্বাস করতো যে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন, জনগণ তো আপনাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনতো। আপনারা তো বিএনপিকে এখন যা বলছেন চাঁদাবাজ, সংস্কার বিরোধী, জুলাই সনদ মানে না, নানান কথাবার্তা, এগুলো কি নির্বাচনের আগে বলেন নাই? নির্বাচনের আগেও তো একই ধরনের ক্যাম্পেইন করেছেন। কিন্তু এদেশের জনগণ জানে যে জামাত ইসলামের একজন এমপি যে সময় বাজেট নিয়ে কথা বলার ক্ষেত্রে তিনি বলেন 200 কোটি হইলে ভালো হতো, 600 কোটি হইলে ভালো হতো। মানুষকে এগুলো বোঝে নাই যে আমির হামজাদের মতন মানুষদেরকে জামাত ইসলাম নমিনেশন দিয়েছে, যারা ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কটূক্তি করে, এদের মতন মানুষ যদি সংসদে যায় সেক্ষেত্রে কি হবে? জামাত ইসলাম আসলেই তো রাষ্ট্র চালাতে পারবে না। এই জন্য জনগণ বুঝে শুনে বিএনপিকে ভোট দিয়েছে, আর বিএনপি বুঝে শুনেই এই বাজেট তারা নির্ধারণ করেছে। আমি জনাব স্যার তুষার আপনার কাছে আসতে চাই। শুরুতেই আমি যেই দর্শক ফোন করেছিলেন তার উত্তরটি আপনার কাছ থেকে জানতে চাবো। জয়নাল আবেদিন সম্ভবত দর্শকের নাম, তিনি বলেছেন কোন জিনিসটির দাম বাড়লো এবং কেন এত বিরোধিতা? না, সবাই যদি সরকারের ধামা ধরতে থাকে তাহলে তো আর বিরোধী দলের দরকার নেই। ফলে বিরোধিতা তো করতেই হবে বা সমালোচনা যেখানে প্রয়োজন সেখানে করতে হবে। তবে উনি বোধহয় আমার একটা কথা হয়তো ভুল বুঝেছেন, আমি ওনাকে দোষ দিচ্ছি না, কারণ এটা হতেই পারে। বিদেশ সফর নিয়ে আমরা কোথায় সমালোচনা করলাম? আমরা তো এই সফরকে পজিটিভলি নিয়েছি। পার্লামেন্টে সর্বদলীয় ধন্যবাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। মালয়েশিয়া এবং চীনকে আমরা মনে করি যে এটা রাইট ডেস্টিনেশন। আপনি যেখানে এই নতুন নির্বাচিত সরকারের যাত্রা, যে বিদেশ যাত্রা যে দেশগুলো থেকে হতে পারতো সেখানেই গেছে, এটা তো আমরা সমর্থন করছি। বাট আমাদের বক্তব্য হচ্ছে এটা ফলো আপ লাগবে। এখানে অনেকগুলো বিষয় আলোচনায় এসেছে যেটা হয়তো আমরা এখন আর আলোচনা করতে পারবো না। মানে তিস্তা না, সেটাই বলছি যে এগুলো আপনাকে করতে হবে। যেমন ওই যে করিডোর, তিস্তার বিষয়ে আলোচনা এসেছে, আরো কতগুলো খুব গুরুত্বপূর্ণ, কিংবা 2+2 যে বিনিয়োগ, একটু বলি 2+2 সামিটের বিষয় আসছে, 2+2 আলোচনার বিষয় আসছে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র পর্যায়ের, এগুলো মেনটেন করতে হবে। আপনি গেছেন, ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে, এখন এটা ফলো আপের বিষয় আছে। যদি আমরা মেনটেন করতে পারি এটা অবশ্যই ভালো। আমরা তো এই সফরকে সমর্থন করেছি। আর ওই মূল্যবৃদ্ধি ব্যাপারটা আমি বলেছি উচ্চ মূল্যস্ফীতি। এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতির মানে হচ্ছে যে আপনার যখন উচ্চ মূল্যস্ফীতি বেশি থাকে তখন আপনার প্রকৃত আয় কমে যায়, বিশেষত যারা লোয়ার ইনকামের, এবং তাদের পারচেজিং ক্যাপাসিটি কমে। আগে যার ফ্যামিলি প্যাক যিনি ব্যবহার করতেন তিনি এখন মিনি প্যাকে চলে আসেন বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, এবং তাকে হচ্ছে মানে সবসময় বাছাই করতে হয় যে কোনটা আমি বাদ দেবো আমার নিত্য প্রয়োজনীয় তালিকা থেকে। আমি এটার কথা বলেছি যে, এবং এই মানে বাজেটের ফলে যে ধরনের ইমব্যালেন্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে সোশ্যাল সেফটি নেটের কারণে একদিক থেকে, আরেক দিক থেকে আপনার সরকারি কর্মচারীদের বেতনের কারণে এবং বেতন বাড়ানোর কারণে এবং রাষ্ট্রের পরিচালনার ব্যয় বেশি হওয়ার কারণে, ঋণ বেশি আপনি নিচ্ছেন বলে
বেশি বেশি সুদ দিতে হবে বলে, এগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়বে। এখন মূল্যস্ফীতি কীভাবে সরকার কমাবে সেটা আমরা ইয়েট টু সি, আমরা দেখব বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে কী ধরনের স্টেপস নেয়। ফলে সেইটা আমরা বলেছি যে আপনি যদি ধরেন দাম বাড়লো না, যদিও দাম বেড়েছে, আপনার বিদ্যুতের দাম বেড়েছে, মানে ব্যাপক আকারে বেড়েছে, আবার এখন এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে লোডশেডিংও চলছে, মানুষজন কিন্তু বিভিন্ন 7-8টা জেলায় কিন্তু রাস্তা অবরোধ করেছে, বিদ্যুৎ অফিসে হামলা হচ্ছে, এগুলো ঘটছে। আমরা হয়তো ঢাকায় থেকে এটা টের পাচ্ছি না, এবং ঢাকায় বিদ্যুৎ মানে আপনার লোডশেডিং যেন করতে পারে এই জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে। ফলে আরও কিন্তু গরমটা বাড়লে আরও কিন্তু আপনার মানে জুলাই মাসটা আমরা দেখবো যে লোডশেডিংয়ের পরিমাণটা আরও বাড়বে। তাহলে বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, এগুলোর তো একটা ইম্প্যাক্ট আপনার এভরিডে লাইফের মধ্যে আছে, প্লাস হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। আমি এগুলোর কথা বলেছি যে এগুলো হচ্ছে মানুষের জীবন, যেটা আপনি বলছেন জীবন বান্ধব বলেছেন, তো মানে জীবনযাত্রার যে ব্যয় সেটার ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিংবা বাড়তি একটা চাপ তৈরি করছে। একটা জিনিস আমি সাধুবাদ জানাই, সেটা হচ্ছে যেটা অগ্রিম কর নেওয়ার কথা বলেছিল ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বা দোকানদারদের কাছ থেকে, এটা খুব রিগ্রেসিভ একটা ব্যাপার হতো। কারণ আপনি পণ্য বিক্রি করার আগেই আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে বা ভ্যাট দিয়ে আসতে হবে, মানে যারা দোকানদার। ফলে এইটার ইম্প্যাক্টটা কিন্তু সে এই টাকাটা ওঠানোর জন্য মরিয়া থাকতো, কারণ আপনি পণ্য এখনো বিক্রি করেন নাই, কিন্তু ধরেন কথা আপনি 2 লাখ টাকা ভ্যাট দিয়ে আসছেন ওই খাতুনগঞ্জ থেকে, ঠিক আছে? তো আপনি কি করবেন? তখন আপনি দাম বাড়াই দিবেন পণ্যের। ফলে এটার একটা ইম্প্যাক্ট সাধারণ মানুষের জীবনে আপনি সেই পড়তো। ক্ষেত্রে বলেছেন যে এটা মূল্যস্ফীতিটা না, বেশি। এটা যেহেতু সরকার এটা থেকে সরকার সরে এসেছে, এটাকে আমি সমর্থন করছি যে এই যে অগ্রিম কর যেটা, এটা খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু এরকম আরও যে সমস্ত লুপহোল আছে এগুলো তো আপনাকে কাটায় উঠতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আমি বলেছি যে চীনের সফরে অনেক ভূরাজনৈতিক তাৎপর্য আছে। আমি তো আবারও বলছি যে আমি এই সফর সমর্থন করি। না, জনাব রাশেদ খান যেটি বলেছেন বিনিয়োগের কথা, যেটি আপনি বলেছিলেন সেটি নিয়ে উনি অবজেকশন না, আমি বলেছিলাম তুষার ভাই বলেছিল 2টা কথা, যেটা আমি লিখে রেখেছি। বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই কথা বলেছিলেন, আর দ্বিতীয়ত বলেছিলেন যে বিনিয়োগ মালয়েশিয়া এবং চীন থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পায়নি সরকার। এই 2টা জাস্ট এইভাবেই তিনি বলেছিলেন। এক্স্যাক্টলি। তাহলে বিনিয়োগ আপনি তাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছেন, এখন কী রকম বিনিয়োগ তারা করবে বাংলাদেশে এটার ক্ষেত্রে কোনো কংক্রিট আমরা দেখি নাই। কতগুলো এমইউ স্বাক্ষর হয়েছে, কিন্তু এমইউ তো অত গুরুত্বপূর্ণ কিছু না। যদি তারা আমাদের এখানে বিনিয়োগ করে বা বিনিয়োগ ডেস্টিনেশন বানানোর, যেমন একটা কথা এসছে যে ইন্ডাস্ট্রি রিলোকেশনের প্রস্তাব বাংলাদেশ দিয়েছে, এটা যদি চীন রাজি করাতে পারি আমরা তাহলে ভালো। কিন্তু চীন কিন্তু এর আগেও মানে আপনার আওয়ামী লীগ আমলেও তাদের অনেকগুলো প্রতিশ্রুতি আওয়ামী লীগের সময় ছিল, কিন্তু সেগুলো পরবর্তীতে আর নানা কারণে কন্টিনিউ করে নাই। ফলে আপনার এটা আমাদের যেহেতু দরকারটা বেশি, আমাদের কিন্তু চীনকে এখানে ইনভলভ করতে হবে। সেটার ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে সেটা হচ্ছে দেখার বিষয়। এমনিতে এই সফরের ভূরাজনৈতিক গুরুত্ব আছে, সেটা আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু কংক্রিট কোনো কিছু সরকার আদায় করে আনতে পেরেছে সেটা এখনও আমরা বলতে পারবো না। হয়তো সেটা আরও কিছু সময় গেলে তখন দেখা যাবে। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম মিজানুর। হ্যাঁ, রাশেদ খান ভাই। হ্যাঁ, রাশেদ খান। ওনার কাছে প্রশ্ন করছি যে ভাই আমার তো বিদ্যুতের দাম বাড়ছে, আমি 6 ঘন্টার মতো বিদ্যুৎ পাচ্ছি না, 6 ঘন্টার মতো বিদ্যুৎ পাচ্ছি না। আমার নাটোর এরিয়া এত সমস্যা কেন ভাই? আমাদের সরকার তো অ্যাবিলিটি আছে ভাই, আমি তো বিদ্যুতের টাকা দিচ্ছি প্রতিনিয়ত। আরেকজন ভাই এমপি আজকে বলেছে যে পেঁয়াজের দাম বেড়েছে, আমি 800 টাকা মন পেঁয়াজ বিক্রি করছি ভাই আমার এলাকায়। আপনি নাটোরে পাঠান, লোক পাঠান, একটা প্রতিনিধি পাঠান, সমস্যা কোথায় ভাই আপনাদের? তিনি একজন কৃষক, তিনি বললেন যে আজকে তিনি 1 মণ পেঁয়াজ বিক্রি করেছেন 800 টাকায়। আর এখানে যারা আমাদের ক্যামেরাম্যান ভাইরা আছে, একজন তার বক্তব্য শুনে বলল যে আজকে আমি 60 টাকা কেজি পেঁয়াজ কিনেছি। তার মানে কি এই 800 টাকায় বিক্রি হওয়া 1 মণ পেঁয়াজ, সেটা আবার ঢাকা পর্যন্ত এসে সেটা জনগণের কাছে বিক্রি হচ্ছে 2400 টাকা মণ। মাঝখানে কি পরিমাণ গ্যাপ! তো এই সংকট বাংলাদেশে আছে। দেখেন বিদ্যুৎ খাতে প্রতি বছর সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে 41,000 কোটি টাকা। এখন সরকার যদি এই ভর্তুকি না দিয়ে, মানে বিদ্যুতের যে পরিমাণ উৎপাদন খরচ, সেই খরচটা সরকার গ্রাহকদের কাছ থেকে নেয়, তাহলে এখন যে পরিমাণ দাম রয়েছে তার থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি দামটা বেড়ে যাবে। সরকার চেষ্টা করছে, দেশে তো আসলে সংকট রয়েছে, বিশেষ করে আপনার এই জ্বালানি সংকট হওয়ার পরে বিদ্যুৎ সংকট, লোডশেডিং বেড়ে গেছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার কিছু নয়। আমিও গ্রামে দেখেছি এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমি পরবর্তীতে বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এই সংকটটা পুরো বাংলাদেশে রয়েছে। এখন 16 বছর যেভাবে দেখেন 16 বছর যেভাবে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করা হয়েছে, যেভাবে আসলে ওই সামিট গ্রুপকে বা আপনার আদানির সাথে চুক্তি করা হয়েছিল, নানান ধরনের কিন্তু বাংলাদেশের সংকটে পতিত স্বৈরাচার ফেলে গেছে।
এখন এই সংকট থেকে দেশকে যদি উত্তরণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের অপোজিশনে যারা আছে তাদের যেমন সহযোগিতা দরকার, আমাদের যারা দর্শকরা আছে অর্থাৎ দেশের জনগণ তাদেরও আসলে সহযোগিতা দরকার। সরকার চাইলেই রাতারাতি এই বিদ্যুতের সংকট সমাধান করতে পারবে না, বাট সরকারের আন্তরিকতা রয়েছে। আচ্ছা, তুষার ভাই যে কথাগুলো বলছিলেন, শোনেন, সরকার অবশ্যই বিনিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, যদি কেউ দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে পারে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সে কিন্তু কমিশন বা যেটি বলেন না কেন সে কিন্তু পাবে, অর্থাৎ সরকারের আন্তরিকতা রয়েছে। এখন এই আন্তরিকতা আসলে কতটুকু আমাদের অপোজিশনে যারা রয়েছে তারা কাজে লাগাবে সেটা একটু দেখার ব্যাপার। দেখেন, আজকে যেমনিভাবে আমাদের অপোজিশন লিডার যেভাবে বলেছে যে এই সংসদে দুইটা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, একটা টায়ার যদি ফুটো হয়ে যায় আর একটা কিন্তু চলতে পারবে না। ঠিক আমরাও মনে করি যে অপোজিশন তাদের সহযোগিতা ছাড়া সরকারকে রান করা কঠিন। সুতরাং এই যে অপোজিশন মাঝে মধ্যে বুঝতেছে মাঝে মধ্যে বুঝতেছে না, এইটা আসলে বড় সংকট। আপনি কি মনে করছেন যে বিরোধী দল আসলে সহযোগিতা করছে না? না, বিরোধী দল এখনো পর্যন্ত কার্যকর সহযোগিতা করছে না। তুষার ভাই আমাকে যে প্রশ্নটি করলেন যে আমরা কোথায় আসলে এই কথা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী থলে ভরে কি এনেছে, দেখেন 11 দলীয় দলের একজন 11 দলীয় জোটের একজন শীর্ষ নেতা, তার বক্তব্য আমি নিজে শুনেছি, আমি নামটা না বলি, আমি নিজে শুনেছি। তিনি জিজ্ঞেস করছেন যে আই ওয়াশ, প্রধানমন্ত্রী যে চীনে গেল, মালয়েশিয়ায় গেল, আই ওয়াশ, তিনি কি এনেছেন, আমরা তো কিছু দেখি নাই। দেখেন, একটা সরকার থলে নিয়ে আরেকটা সরকারের সাথে বৈঠক করার জন্য যায় না। প্রাথমিকভাবে সাক্ষাৎ হয়, যেটা পরবর্তী বক্তব্যে তিনি ক্লিয়ার করেছেন। প্রাথমিকভাবে সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, সম্পর্ক বাড়ে, একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি করে এরপরে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে সহযোগিতা আনতে হয়, এবং এই সহযোগিতা বাংলাদেশে আসে এবং বিএনপি সরকার ইনশাল্লাহ এই বিনিয়োগ আপনার আনতে সক্ষম হবে আমি মনে করি। তবে এক্ষেত্রে আমাদের অপোজিশনের ব্যাপক সহযোগিতা দরকার বলে আমার মনে হয়। জনাব সারওয়ার তুষার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে 1971 সালের ভূমিকার জন্য জামায়াত ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে তিনি এনসিপিকেও জামাতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিষয়ে অবস্থান আরও স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। আপনি একজন এনসিপির নেতা, আপনার কাছ থেকে অবস্থানটা অবশ্যই জানতে চাব। উনি একজন সম্মানিত সিনিয়র পলিটিশিয়ান, তো আমি শুধু এটা বলবো যে ইংরেজিতে একটা কথা আছে যে দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। আপনি যদি কাঁচের ঘরে থাকেন, কাঁচের ঘরে থেকে বাইরের দিকে ঢিল ছোড়াটা বোকামি হবে, কারণ বাইরে থেকে যারা আপনার দিকে ঢিল ছুড়বে আপনি চুরমার হয়ে যাবেন। এই যে হঠাৎ করে আপনার মনে হলো জামাত স্বাধীনতা বিরোধী দল, এটা আপনাদের আগে মনে ছিল না? জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে মেইন স্ট্রিম করেছেন আপনারা, বিএনপি করেছে। এবং 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন পত্রপত্রিকাগুলো নিউজ ছিল যে জামায়াতের পালকিতে করে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি। গোলাম আজমকে এদেশে নাগরিকত্ব দিয়েছে কারা? আচ্ছা, উনি দেখেন 2013 সব ওই অতীতের ইতিহাস ঘাটা বাদ, সাম্প্রতিক সময়ে 2013 সালে একটা প্রথমত একটা সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় মহাসচিব হিসেবে। কি বলেছেন? সেই জামায়াত আর এই জামায়াত এক না। তো 13 সালে যদি আপনি এটা বলতে পারেন সেই জামায়াত আর এই জামায়াত এক না, আজকে আপনার হঠাৎ করে এটা মনে হচ্ছে কেন? ওকে, এরপর উনি বলেছেন যে তাহলে কি আমরা তাদের রাজনৈতিক অধিকার স্বীকার করবো না? তারা তো নিষিদ্ধ কোনো দল না। গেল। উনি বলেছেন যে নেতিবাচক হিসেবে দেখা যুক্তিসঙ্গত হবে না, তাদের সাথে আমাদের যে রাজনীতি মানে তাদের এটাকে নেতিবাচক হিসেবে দেখা উচিত হবে না। আরও বলেছেন কাজের কাজ কিছু করা যাবে না যদি আমরা এগুলো ঘাটতে থাকি, অতীত ক্লিষ্টতা থেকে বের হয়ে এসে সামনে তাকাতে হবে। এগুলো হচ্ছে তার তখন অবস্থান যখন তারা, এবং এনসিপি তো জামায়াতের সাথে যখন জোটে আছে তখনও খুব পরিষ্কারভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশের যে আইন হলো তখন এটা আমরা বলেছি যে আমরা এই আইনকে সমর্থন করি, জামায়াত এটার বিরুদ্ধে ছিল। আপনি আমাকে দেখাতে পারবেন যতদিন বিএনপি জামায়াতে জোট ছিল বিএনপি কখনো মুক্তিযুদ্ধ ওই শুধুমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটুকু বলার বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো স্ট্রংলি কোনো কথা বলেছে? এই সেদিন অন্তর্বর্তী সরকারের আমলে এক প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামায়াতের নেতাদেরকে নাম নিয়ে বলেছেন, নিজামী সাহেব, মীর কাসেম, মুজাহিদ, ওনাদেরকে মিথ্যা যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। এই কথা উনি এই যে এক বছর আগে বলেছেন। গতকালকের ওই বক্তব্যে আপনি উনি দেখবেন উনি নিজামী সাহেব সম্পর্কে কী বলেছেন যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তাকে চলে যেতে হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মানে হচ্ছে আপনি বলছেন যে তিনি যদি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি তার জীবন দিতে হয় তাহলে আর এই যুদ্ধাপরাধের ইস্যু তো আসে না, আপনার কথাতেই তো আসে না। তাহলে আমি বলছি যে এই কন্ট্রাডিকশন করা যাবে না। আমি একটু একটা হচ্ছে মাননীয় স্পিকারের একটা কথা আপনি খেয়াল করবেন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ শেষ করছি, উনি বলেছেন যে ওই জামায়াত আর এই জামায়াত এক না। ঠিক আছে, তাহলে জামায়াতকে কি বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এনেছে নাকি? আপনারা এনেছেন। আপনারা আনার পরে এখন আমরা তো আপনাকে অনুসরণ করে রাজনীতি করি, তাহলে আপনি হঠাৎ করে যখন এখন একটা সুবিধাজনক সময় গিয়ে একটা খোঁচা দেবেন, অথচ লম্বা সময় আপনাদের নীরবতা ছিল, তাদেরকে আপনারা মেইন স্ট্রিম করেছেন, নর্মালাইজ করেছেন, এখন সেই সব কথা বললে মনে হয় কি যে আপনি একটা রাজনৈতিক সুবিধাবাদ করছেন। জনাব মোহাম্মদ রাশিদ দেখেন, এই বিষয়ে আমার মন্তব্য হলো
যে আওয়ামী লীগের সময়কার জামাত, ভিকটিম জামাত আর ৭১-এর জামাত এক নয়, এটা কিন্তু আসলে সঠিক। এবং আওয়ামী লীগের সময়কার ৭১ জামাতের এই জামাত এক, শেষ করি, আওয়ামী লীগের সময়কার ওই জামাত আর বর্তমানের জামাত এক নয়। কারণ কি শোনেন, তাদের নেতাদের বক্তব্য, তারা কি ওই আওয়ামী লীগের সময় তারা কি বিএনপিকে এই ধরনের কথাবার্তা বলেছে? তারা কি বলেছে যে বিএনপিকে আমরা 3 দিনে 16 দিনে পতন ঘটাইতে পারবো? আপনি যে সময় বিএনপির দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না, বিএনপির পতন ঘটাইতে চেষ্টা করবেন না, তখন জামাতের পতন হয়ে যাবে। সেটি হচ্ছে তখন হঠাৎ করে বিএনপির ঘুম ভাঙবে আর বিএনপি না, মনে হবে যে ওরা হঠাৎ করে না তো। ৭১ সালে আপনারা কি স্বাধীনতা বিরোধী বলেছেন? ছিল। আপনারা কি বলেছেন? আপনারাই বলেছিলেন এই যেটা বলেছি আমরা অন্তর্বর্তীকালীন অস্বীকার সরকারের সময়, করতেছি না প্লিজ তো। আমি শেষ করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা বলেছেন জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এবং মানচিত্র বিরোধী। এর কারণটা কি? এর কারণটা হলো যে বিএনপির সাথে আপনাদের ভোটের ভাগাভাগিতে যাওয়ার একটা আলোচনা চলছিল। কারণ বিএনপি যে সময় ভাগ মাত্র 4টা আসন দিতে চেয়েছে, তখন আপনারা জামাতের কোলে চড়ে বসেছেন। তো বিষয়টা হলো যে এনসিপির ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বক্তব্য আর জামাতের সাথে জামাতের নেতৃত্বে জোটে যাওয়ার বক্তব্য তো একরকম নয়। সুতরাং বিএনপির মহাসচিব ওই সময়কে প্রেক্ষাপটে যে কথা বলেছিলেন সেটা সঠিক বলেছিলেন, এবং এখনকার প্রেক্ষাপটে যা বলছেন সেটাও সঠিক বলেছেন। কারণ জামাত সেই ৭১-এর কাছে আবার ফিরে গেছে। ৭১-এর সময় তাদের যে তাণ্ডব, তাদের যে বক্তব্য, দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ঠিক একইভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কখনোই ভিন্নতা নয়। আমি তো বললাম যে মাঝে মধ্যে সহযোগিতা করার ভান করতেছে, আবার মাঝে মাঝে তারা এমন হুমকার দিচ্ছে। দেখেন, জামাতের আমি সংসদে একটা বক্তব্য বলেছে যে বাইরের আলোচনা সংসদে আনা উচিত না, মানে বাইরে উনি গণ অভ্যুত্থানের হুমকি দিবে। যে প্রোগ্রাম থেকে তিনি গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছেন, সেই প্রোগ্রামটা আমি দেখেছি মাত্র 3 থেকে 4 হাজার মানুষ, একটা পথসভা টাইপের প্রোগ্রাম। অর্থাৎ জামাত ইসলাম আসলে তারা আসলে বড় হতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছে। এই মুহূর্তে মানুষ কিন্তু জামাতের মুখোশটা মোটামুটি ধরে ফেলিয়েছে যে জামাতের যোগ্যতা কতটুকু। আমরা মোটামুটি জানতাম যে শিবির এবং জামাতের লোকজন খুবই যোগ্যতা সম্পন্ন। সংসদে তাদের আচরণ এবং বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে ইতিহাসের সবথেকে মানে বলা যায় যে দুর্বল বিরোধী দল এই মুহূর্তে আমরা পেয়েছি। এই জন্য মনে পড়ছে যে ওরা যে ৭১ সালে স্বাধীনতা বিরোধী ছিল, এগুলো এখন মনে এগুলো তো পড়ছে। আপনি বলেছেন, এগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হব আমরা স্বাধীন সংলাপ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।